এখন আমরা তাহলে পড়ি যে ইন্ডিকেশনস কি কি। এই যে ডেন্টিফ্রিজ যে আমরা ইউজ করতেছি, ডেন্টিফ্রিজ অর টুথপেস্ট যেটা আমরা ইউজ করতেছি, এটা তো আমরা শুধু শুধু ইউজ করতেছি না, এটা নিশ্চয়ই কোনো পারপাস আছে, কোনো কারণ আছে যে আমরা ইউজ করতেছি। সো সেই পারপাসটা বা হচ্ছে সেই কারণটা বা কাদের ক্ষেত্রে ইউজ করতেছি সেটাকে আসলে ইন্ডিকেশনের মধ্যে পালানো যায়। এখন তাহলে কাদের ক্ষেত্রে ইউজ করে দেখি। ইট ক্যান বি ইউজড টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন। আমরা একদম কমন সেন্সে চিন্তা করি, কোনো ঝামেলাযুক্ত চিন্তা না করে, যে আমরা যে টুথপেস্ট ইউজ করি, ব্রাশিং করি, সেটা কেন করি? যাতে হচ্ছে আমাদের মুখে যে দাঁতগুলো আছে সে দাঁতগুলোতে হচ্ছে কোনো ফুড পার্টিকেল ডিপোজিট না করে, কোনো এক্সট্রা কোনো সাবস্টেন্স যেগুলো আমাদের হার্ম করতে পারে সেগুলো না করে। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে রাতে এবং সকালে ব্রাশ করলে কি দাঁতে পোকা হয় না, ক্যারিজ হয় না। সো এই সব কারণেই আমরা ইন্ডিকেটেড এই ডেন্টিফ্রিজটা ইন্ডিকেটেড হয়ে থাকে। ওকে, তাহলে একটা কি টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন। এই যে আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে আসছি, দেখো এই যে এটা হচ্ছে প্লেক। এই যে দেখো দাঁতের এখানে এখানে জিনিসপাতি জমছে, এগুলো হচ্ছে প্লেক। যখন তোমার এরকম প্লেক জমে যায়, যদি তোমরা আগে ডেন্টাল প্লেকের ক্লাসটা করে থাকো তাহলে তোমরা বুঝবা আসলে ডেন্টাল প্লেক কি। আমার আসলে এত ডিটেলে বলার দরকারও নেই, আমি বলবো যে ডেন্টাল প্লেকের ক্লাসটা করেই তারপরে হচ্ছে এই টপিকটা ক্লাস করার জন্য। তাও আমি একটু শর্টকাটে বলি যে এগুলো হচ্ছে প্লেক। অনেকদিন ধরে তুমি দাঁত ক্লিন করতেছো না, ব্রাশ করতেছো না, না করতে না করতে হচ্ছে এখানে খাবার দাবার ডিপোজিট হইতে হইতে ওগুলো ফার্মেন্টেড হয়ে ওগুলো বিভিন্ন ফরমেশন চেঞ্জ হয়ে ওগুলো এরকম কিছু স্ট্রাকচার, কিছু সফট ডিপোজিটে ট্রান্সফর্ম করে এভাবে দাঁতে লাগিয়ে থাকে। ওটা ক্লিন করলে আবার দেখা যায় যে একদম এরকম সুন্দর নন ডিপোজিটেড টুথ পাই আমরা। এখন এটা আফটার ট্রিটমেন্ট বলছে, তাহলে এটা সেটা অন্যটা ডিসকাশন। আমি তোমাকে জাস্ট এটা বলি যে দেখো যে টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন মানে এই যে প্লেক যে ফর্মেশন হইতেছে, তুমি যদি ডেইলি ডেন্টিফ্রিজ দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশিং করো তাহলে তোমার এরকম প্লেক ফর্মেশন হওয়ার যে পসিবিলিটি এটা একদম কমে যায়। ঠিক আছে, সো টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন উই ক্যান ইউজ ডেন্টিফ্রিজ। আর যদি তুমি ইউজ না করো ডেন্টিফ্রিজ তাহলে এরকম প্লেক ফর্মেশন হবে, আরো বেশি জমবে, তখন হচ্ছে তোমার ডেন্টিস্টের কাছে না যায় এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। সো টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন, টু মিনিমাইজ প্লেক ডিপোজিশন উই ক্যান ইউজ ডেন্টিফ্রিজ। আর কি কি আছে? প্রিভেন্ট জিঞ্জিভাইটিস। আমি জাস্ট একটা ছবি দিয়েছি, বাকি সবগুলো কম বেশি রিলেটেড জিনিস। এই প্লেক ফর্মেশন যদি হয় তাহলে প্লেক থেকে আস্তে আস্তে হচ্ছে কি হইতে পারে, জিঞ্জিভাইটিস হইতে পারে। ওকে, তারপর কি হতে পারে, টু ডিক্রিজ ক্যারিজ রিস্ক ফর ইটস অ্যান্টি ক্যারিওজেনিক ইফেক্ট। আমরা সামনে যখন পড়বো আরো তখন দেখবো যে এই ডেন্টিফ্রিসে হচ্ছে কিছু অ্যান্টি ক্যারিওজেনিক সাবস্টেন্সেস থাকে। সেই অ্যান্টি ক্যারিওজেনিক সাবস্টেন্সেস থাকে দেখেই হচ্ছে এই ডেন্টিফ্রিসটা অ্যান্টি ক্যারিজ এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তার মানে কি ক্যারিজ ফর্মেশন হইতে দেয় না বা ফর্মেশন হওয়ার চান্সেস কমায় দেয়। যেমন এই অ্যান্টি ক্যারিজ এজেন্ট হিসেবে কি থাকে, ফ্লোরাইড থাকে, ফ্লোরাইড ডিরাইভেটিভস, মানে ফ্লোরাইড কন্টেনিং কিছু সাবস্টেন্সেস থাকে যেগুলো অ্যান্টি ক্যারিজ হিসেবে কাজ করে। এটা আমরা সামনে যখন কম্পোজিশনে পড়বো ডেন্টিফ্রিসের তখন আমরা এটা জানতে পারবো। তাহলে আমরা ডেন্টিফ্রিজ কি কারণে ইউজ করি? টু মিনিমাইজ প্ল্যাক ডিপোজিশন, এই প্ল্যাক ফর্মেশন বা ডিপোজিশন হওয়া কমাইতে। টু প্রিভেন্ট জিঞ্জিভাইটিস, এই প্ল্যাক থেকে আস্তে আস্তে আরো খারাপ অবস্থায় যে জিঞ্জিভাইটিস হতে পারে সেই জিঞ্জিভাইটিস কমাইতে। জিঞ্জিভাইটিস কি? জিঞ্জিভাইটিস হচ্ছে যেতে দেখো এই প্ল্যাকের কাছে তো কি গাম না, এটা এটা কি মারি, এই মারি বা গাম, এই গামে যখন ইনফ্লেমেশন হয়, সোয়েলিং হয়, সেটা কি বলে জিঞ্জিভাইটিস। সো দেখো এগুলো কিন্তু খুব কাছাকাছি স্ট্রাকচার। সো এখান থেকে এখানে আস্তে আস্তে কি মাইক্রো অর্গানিজম গুলো বিভিন্ন হার্মফুল ইফেক্ট আর রোল প্লে করে থাকতে পারে, অ্যাজ এ রেজাল্ট জিঞ্জিভাইটিস হতে পারে। সো আমরা এই ডেন্টিফ্রিজ দিয়ে প্লেক ডিপোজিশন মিনিমাইজ করব, জিঞ্জিভাইটিসকে প্রিভেন্ট করব, ক্যারিস রিস্ক ডিক্রিজ করব অথবা ক্যারিস ফর্মেশন ডিক্রিজ করব বাই ইউজিং ডেন্টিফ্রিজ বিকজ ইট কন্টেন্স সাম অ্যান্টি ক্যারোজেনিক সাবস্টেন্সেস হুইচ প্রোভাইড অ্যান্টি ক্যারোজেনিক ইফেক্ট। তারপরে কি টু রিমুভ ফুড ডেব্রিস, একদম সহজ জিনিস। আমরা সারাদিন যখন খানা পিনা করি তারপরে হচ্ছে মুখে অনেক জায়গায় হচ্ছে কিছু ফুডের ডিরাইভেটিভস অথবা ফুড ডেব্রিস
মানে অবশিষ্ট অংশ রয়ে যায়, যেগুলো হচ্ছে আমরা ব্রাশ করে টুথপেস্ট দিয়ে ক্লিন করি। রিমুভ ফুড ডেব্রিস টু রিমুভ স্টেন। অনেকদিন ধরে যদি কেউ ব্রাশ না করে, তাহলে দেখবে যে তার দাঁতের কালার চেঞ্জ হয়ে যেতেছে, আস্তে আস্তে হলুদ হইতেছে, অনেক বাজে একটা কালার ধারণ করে। সো আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ এই জন্য করে থাকি, যাতে আমাদের দাঁতে বাজে একটা স্টেন তৈরি না হয়। টু ফ্রেশন দি ওরাল ক্যাভিটি, যারা টুথপেস্ট ইউজ করছো সবাই জানে যে মানে টুথপেস্ট ইউজ করার পরে মুখে একটা ফ্রেশনেস আসে, একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে, একটা গুড প্লেজেন্ট টেস্ট আসে, একটা ফ্লেভার আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেনথলের ফ্লেভার আসে। এই ফ্লেভারটা বা এই ফ্রেশনেসটা পাওয়ার জন্য হচ্ছে আমরা টুথপেস্ট অর ডেন্টিফ্রিজ ইন্ডিকেটেড করে থাকতে পারি, ইউজ করে থাকতে পারি টু মিনিমাইজ সেন্সিটিভিটি অফ টুথ। এই টুথ সেন্সিটিভিটি মেনলি হয় হচ্ছে ডেন্টিন সেন্সিটিভিটি থেকে আর কি। ডেন্টিন সেন্সিটিভিটি, তাইলে আমরা সামনে আরো পড়বো যে এই ডেন্টিফ্রিজে আসলে কিছু সাবস্টেন্স থাকে যেগুলো হচ্ছে অ্যান্টি সেন্সিটিভ এজেন্ট হিসেবে কাজ করে। সেই অ্যান্টি সেন্সিটিভ এজেন্টগুলো হচ্ছে এই ডেন্টিন সেন্সিটিভিটি বা টুথ সেন্সিটিভিটি মিনিমাইজ করে বা কমায় দেয়। ওকে, সো এখন আমরা জানলাম যে কি কি ক্ষেত্রে আমরা ডেন্টিফ্রিজ ইউজ করে থাকি। এখন আমাদের জানা দরকার কি তাহলে এই ডেন্টিফ্রিজ আসলে কি কি ধরনের আছে। ক্লাসিফিকেশন অফ ডেন্টিফ্রিজ, ক্লাসিফিকেশন অফ ডেন্টিফ্রিজ কত ধরনের আছে, দুই ভাবে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন বেসড অন ডোজেজ ফর্মস, মানে আমরা যে ইউজ করতেছি, ডোজ নিতেছি, সেই ডোজের ফর্মটা কি, সেই ফর্মের উপর ডিপেন্ড করে দুই ধরনের হতে পারে, তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে পাউডার, পেস্ট আর জেল। ওকে, তাহলে আমরা ছবিতেই দেখে নিই। দেখো পাউডার, এই পাউডার ডেন্টিফ্রিজটা হচ্ছে এরকম থাকে। আমরা ছোটবেলায় দেখতাম না হচ্ছে যে ম্যাজিক টুথ পাউডার, হ্যাঁ টিভিতে অ্যাড আসতো ম্যাজিক টুথ পাউডার, ঠিক আছে, সেই টুথ পাউডার আসলে সে এটা, ঠিক আছে, এই যে দেখতে এরকম এরকম ভাবে ব্রাশে নিয়ে হচ্ছে টুথ ব্রাশিং করে থাকতে পারে। এই যে কোলগেটও বেছে, ঠিক আছে, এটার ভিতরে কি পাউডার ফর্মটা আছে, ঠিক আছে, এই দুটাই হচ্ছে পাউডার ফর্ম। তারপরে কি আছে দেখো, এই যে পেস্ট, একদম মোস্টলি ইউজ ডেন্টিফ্রিজ হচ্ছে কি পেস্ট। আমরা হরহামেশা ডেইলি বেসিসে সবাই পেস্ট ইউজ করে থাকি, সেটা নতুন করে দেখানোর কিছু নাই, তাও একটা ছবি দিয়ে দিচ্ছে আর কি। বাথরুমে যা দেখবে আজকে যে পেস্টটা কিরকম। আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে জেল। এই জেল ফর্মটাও ইউজ হয়, বাট খুব বেশি না কম্পেয়ার টু পেস্ট। এই জেল ফর্মটা অনেক কম ইউজ হয়। যেমন আমরা দেখতে পারি যে ক্লোজ আপের যেই টুথপেস্ট আছে ওটা কিছুটা এই জেল ফর্মে থাকে। ওকে, জাস্ট আমাদের চেনার জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য আমি ছবিগুলো দিচ্ছি। এরপরে দেখি যে ক্লাসিফিকেশন বেসড অন কমার্শিয়াল প্রিপারেশন আর ইউজ অফ ডেন্টিফ্রিজ, মানে এই যে টুথপেস্টগুলো তৈরি করতেছে বিভিন্ন কোম্পানি কমার্শিয়ালি ইউজ করার জন্য, হ্যাঁ, সেই কমার্শিয়াল প্রিপারেশন বা হচ্ছে কিভাবে আমরা ডেন্টিফ্রিজটা ইউজ করি, কি পারপাস ইউজ করি, সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ক্লাসিফিকেশন করা যায়। তাহলে হচ্ছে ডেন্টিফ্রিজ বেসড অন থেরাপিউটিক অ্যাকশন। থেরাপিউটিক অ্যাকশন মানে হচ্ছে কোনো ট্রিটমেন্ট আর কি, কোনো রোগের ট্রিটমেন্টকেই থেরাপিউটিক ট্রিটমেন্ট বলে। সো এখানে রোগ হিসেবে ওসব হয়তো বা এভিডেন্ট না, কিন্তু মানে কোনো অসুখ, সিম্পল হিসেবে কোনো অসুখের অ্যাগেনস্টে যদি কাজ করে সেটাকে বলে থেরাপিউটিক অ্যাকশন। তাহলে ডেন্টিফ্রিজ, এরকম কিছু ডেন্টিফ্রিজ আছে যেগুলো হচ্ছে কিছু অসুখের অ্যাগেনস্টে কাজ করে বা হচ্ছে ডিজিজের অ্যাগেনস্টে কাজ করে, সেগুলোকে বলা যায় ডেন্টিফ্রিজ বেসড অন থেরাপিউটিক অ্যাকশন। তাহলে কি কি ডিজিজ বা কি কি রোগের অ্যাগেনস্টে কাজ করে সেটা দেখি। এই দেখো, অ্যান্টি সেন্সিটিভিটি ডেন্টিফ্রিজ, আমি অলরেডি এই যে এখানেই বলে আসছি যে কি এটা ইন্ডিকেশন কি, টু রিমুভ অর টু মিনিমাইজ সেন্সিটিভিটি অফ টুথ। তার মানে এই যে সেন্সিটিভিটি কমানোর জন্য স্পেশালাইজড একটা ডেন্টিফ্রিজ আছে, যেটা হচ্ছে কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে থাকে। কোম্পানি এই পারপাসেই তৈরি করে থাকে যে যাদের সেন্সিটিভিটি আছে তারা এটা ইউজ করবে, স্পেশালাইজড একটা ফর্মুলেশন। তাহলে অ্যান্টি সেন্সিটিভ ডেন্টিফ্রিজ হতে পারে, অ্যান্টি ক্যারিজ ডেন্টিফ্রিজ হতে পারে, অ্যান্টি প্লেক, অ্যান্টি ক্যালকুলাস, অ্যান্টি স্টেন। মানে যাদের যে সমস্যা, যারা যেটাতে বেশি প্রোন, যাদের হচ্ছে ক্যারিজ হওয়ার প্রবণতা বেশি বা প্লেক ফর্মেশন হওয়ার প্রবণতা বেশি বা ক্যালকুলাস ফর্মেশন হওয়ার প্রবণতা বেশি, তারা যার যে সমস্যা সেটার বেসিসে তারা সেটার জন্য স্পেশালাইজড যে ডেন্টিফ্রিজ তৈরি করা হয় সেটা ইউজ করতে পারে। যেমন মার্কেটে আমরা কয়েক ধরনের দেখতে পারি, যেমন কি ধরো এই যে দেখো অ্যান্টি স্টেন, এই যে এই
যেই পেস্টটা লেখাই আছে দেখো অ্যান্টি স্টেন এক্সপার্ট, মানে এটা হচ্ছে অ্যান্টি স্টেন ডেন্টিফ্রিজ, যেটা মেইনলি বা এটার স্পেশাল ইফেক্ট হচ্ছে স্টেন দূর করা, স্টেন হইতে দিবে না, এটা হচ্ছে এটার স্পেশাল ইফেক্ট। তারপরে দেখো এই যে আছে এটা কি অ্যান্টি ক্যারিস লেখা আছে, অ্যান্টি ক্যারিস টুথপেস্ট বা অ্যান্টি ক্যারিস ডেন্টিফ্রিজ। ওকে, এরকম মার্কেটে হচ্ছে বিভিন্ন রকমের ডেন্টিফ্রিজ পাওয়া যায়, সেটার ইউজের উপর ডিপেন্ড করে, সেটা কিভাবে ইউজ করা হবে সেটার উপর ডিপেন্ড করে, কি কারণে ইউজ করা হবে। ওকে, তাহলে এই যে যদি ক্যারিস প্রিভেন্ট করতে চাই তাহলে হচ্ছে যে এরকম ডেন্টিফ্রিজ ইউজ করা যেতে পারে, স্টেন প্রিভেন্ট করতে চাইলে, স্টেন দূর করতে চাইলে এরকম ডেন্টিফ্রিজ ইউজ করা যেতে পারে। সেরকমভাবে হচ্ছে অ্যান্টি সেন্সিটিভ ডেন্টিফ্রিজও আছে মার্কেটে, অ্যান্টি প্লেকও আছে, অ্যান্টি ক্যালকুলাস আছে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই দুটো ছবিতে দেখালাম। এগুলো যেরকমভাবে আছে সিমিলারভাবেই এই বাকিগুলো আসলে মার্কেট পাওয়া যায়। সো এটাও একটা ক্লাসিফিকেশন, আসলে এটার স্পেশাল ইউজের উপর ডিপেন্ড করে। তারপরে কি হচ্ছে কসমেটিক ডেন্টিফ্রিজ, মানে কি যে দেখো ব্র্যাকেটে লেখা আছে ফর ক্লিনিং অ্যান্ড ফ্রেশনিং। ওকে, মানে হচ্ছে এটার তেমন থেরাপিউটিক কোনো অ্যাকশন নাই, এটা তেমন কোনো স্পেশাল ইফেক্ট নাই কোনো ডিজিজ ফরমেশন বা কোনো রোগের বিরুদ্ধে। এটা জাস্ট কম বেশি কি ক্লিন করার জন্য বা হচ্ছে এটা ফ্রেশনেস প্রোভাইড করার জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে কি আছে দেখো, অ্যান্টি হ্যালিটোসিস, আমরা পরে আসছি অলরেডি হ্যালিটোসিস কি, দুর্গন্ধযুক্ত শ্বাস। তাহলে অ্যান্টি হ্যালিটোসিস এটা তো কোনো রোগ প্রিভেন্ট করতেছে না, হ্যালিটোসিস কোনো রোগ না, দুর্গন্ধ যে মুখে আছে এটা কোনো রোগ না, এটা হচ্ছে জাস্ট একটা কসমেটিক প্রপার্টির জন্য আমরা ইউজ করে থাকি, ক্লিন করার জন্য বা ফ্রেশনেসের জন্য। মানে এটা কোনো ডিজিজ প্রিভেন্ট করে না, এক কথায় কোনো ডিজিজ বা কোনো হার্মফুল রোল যেটা আমাদের মুখের ভিতরে ঘটতে থাকে সেটাকে প্রিভেন্ট করে না। এটা জাস্ট একটা বাইরে বাইরে একটা সৌন্দর্য প্রোভাইড করে বা হচ্ছে একটা ফ্রেশনেস প্রোভাইড করে, ডিজিজ প্রিভেনশন তেমনভাবে আসলে করে না। সেটা কি আছে দেখো, অ্যান্টি হ্যালিটোসিস। এই যে মার্কেটে এরকম পেস্ট ফর হ্যালিটোসিস, এরকম হ্যালিটোসিস প্রিভেন্ট করার জন্য হচ্ছে কসমেটিক ডেন্টিফ্রিজ পাওয়া যায়। ওকে, তারপরে কি আছে দেখো, এই যে অ্যান্টি জিঞ্জিভাইটিস আর অ্যান্টি প্লেক। ঠিক আছে, এগুলো আসলে কসমেটিক হলেও মানে মেইনলি আসলে এগুলো ডাইরেক্টলি প্রিভেন্ট করে না। ঠিক আছে, আমি অলরেডি বলছি যে থেরাপিউটিক অ্যাকশনে বলছি যে এটা ডিজিজ প্রিভেন্ট করে, এটা ডিজিজ প্রিভেন্ট করে না, এটা ডাইরেক্টলি কোনো ডিজিজ প্রিভেন্ট করে না, এটা ডাইরেক্টলি হচ্ছে কাউকে ইন্ডিকেটেড করা হয় না, ইউজ করতে বলা হয় না, অ্যাডভাইস দেওয়া হয় না কোনো ডেন্টিস্টের থ্রু যে আপনি এটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার এই ডিজিজ থেকে আপনি রক্ষা পাবেন। এটা হচ্ছে জাস্ট যেহেতু ক্লিন করে, ঠিক আছে, নর্মালি ক্লিন করে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে এই প্লেক ফর্মেশনটা হয় না, আর এই জিঞ্জিভাইটিসটাও ফর্মেশন হয় না। জাস্ট নর্মাল ক্লিনিং করে দেখে হচ্ছে গিয়া মানে দাঁতটা ক্লিন থাকে, ওরাল যেই ক্যাভিটি সেটা ক্লিন থাকে, ক্লিন থাকার কারণে হচ্ছে এই প্লেক ফর্মেশন আর ক্যারিস ফর্মেশনের, প্লেক ফর্মেশনের পসিবিলিটি কমে যায়, প্লেক ফর্মেশনের পসিবিলিটি কমে গেলে হচ্ছে জিঞ্জিভাইটিস ফর্মেশনেরও পসিবিলিটিস কমে যায়। বাট তুমি যদি একদম ক্লাসিক্যাল হচ্ছে কসমেটিক ডেন্টিফ্রিজের এক্সাম্পল চাও তাহলে হচ্ছে এই অ্যান্টি হেলিটোসিসটাই। এই দুটা যদি কেউ চাও সে বাদ দিয়ে দিতেও পারো, আসলে এই দুটা যদি কেউ চাও তাহলে বাদ দিতেও পারো ফ্রম কসমেটিক ডেন্টিফ্রিসেস, কারণ এগুলো কম বেশি থেরাপিউটিক যেই ডেন্টিফ্রিজগুলো আছে সেগুলোই এই রোলটা প্লে করে থাকে ডাইরেক্টলি, আর ইনডাইরেক্টলি এই কসমেটিকটা প্লে করে থাকে কিছু ক্ষেত্রে, বাট সেটা না বললেও চলবে। কেউ যদি খুব বেশি বলতে চাও বা জানতে চাও সে এটা ধরতে পারো, বাট এটা তোমার যখন বলবা ভাইভাতে বা রিটেনে তখন এটা লিখে দিতে হবে যে ইনডিরেক্টলি। এটা কিন্তু ডিরেক্টলি অ্যান্টি ক্যারিস বা অ্যান্টি প্লেগ বা অ্যান্টি জিঞ্জিভাইটিস প্রিভেন্ট করে না কসমেটিকগুলো, এটা মেইনলি হচ্ছে এই অ্যান্টি হ্যালিটোসিসটাই করে। সো তোমরা যদি চাও এটা বাদ দিতেও পারো, আর যদি কেউ অনেক ডিটেলে অ্যান্সার করতে চাও সে বলতে পারো যে ইনডিরেক্টলি জাস্ট ক্লিন করার কারণে এগুলো প্রিভেন্ট করে থাকে, সো এটাও কসমেটিকের ভিতরে ধরা যায়। দ্যাটস ইট। ওকে, এখন
আমরা দেখে আসলাম অলরেডি যে কি কি ক্ষেত্রে এটা ইউজ করব, এটার আসলে কি 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 আইডিয়াল প্রপার্টিজ আছে, ঠিক আছে, কোনটা দেখতে কিরকম, আমি বিভিন্ন ছবি দিয়ে তোমাদের এটা ভিজুয়ালাইজেশনের জন্য দিয়ে দিছি। এখন আমাদের জানা দরকার যে এটা আসলে ডোজটা কত। ডোজটা কত বলতে বোঝাচ্ছে আমরা তো ধরো টুথপেস্ট ইউজ সবাই করি, কিন্তু আমরা আসলে মাথা ঘামাই না যে আসলে কতটুক টুথপেস্ট আমাদের ইউজ করার দরকার, বা একটা মানুষের একটা আইডিয়াল ডোজেজ অফ টুথপেস্ট অর ডেন্টিফ্রিজ কটুক, এটা আমরা কখনো মাথা ঘামাই না। আমরা নর্মালি নেই, অনেকে কম নেয়, অনেকে বেশি নেয়, নিয়ে জাস্ট কোনো রকমের ব্রাশ করে চলে আসে। বাট এটা একটা আইডিয়াল অ্যামাউন্ট আর ডোজেজ আছে যেটা মেনে হচ্ছে ইউজ করা উচিত। সবার ক্ষেত্রে সেম অ্যামাউন্টে ইউজ করে না, সবার ক্ষেত্রে হচ্ছে সেম টুথপেস্টও ইউজ করে না। ওকে, আমরা এখন তাহলে দেখি যে একটা আইডিয়াল অ্যাডাল্ট বা একটা আইডিয়াল চিলড্রেন বা একটা আইডিয়াল হিউম্যান বিং এর কতটুক ডেন্টিফ্রিজ বা টুথপেস্ট ডেলি ইউজ করা উচিত। আমরা এখন দেখব যে আসলে কটুক অ্যামাউন্টে ইউজ করলে আমরা এই ডেন্টিফ্রিজটা কটুক অ্যামাউন্ট ইউজ করলে হচ্ছে আমরা নর্মাল যে ডিজিজ ফরমেশন বা হচ্ছে আদার যেই হার্মফুল ইফেক্টসগুলো মুখে হয়ে থাকে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। সেটা কটুক ডোজ একটা আইডিয়াল হিউম্যানের জন্য ইউজ করা উচিত, সেটা নিয়ে আমরা এখন একটু দেখি। তাহলে কি ডোজেজ অফ ডেন্টিফ্রিজ, সেটা কি অ্যাডাল্টের ক্ষেত্রে আলাদা আর হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রেও আলাদা। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দেখি যে একটা আইডিয়াল ডোজ হচ্ছে 1.5 মিলিগ্রাম। মানে যখন আমরা ব্রাশ করি, এক ব্রাশিংয়ে একবার ব্রাশ করার জন্য আমাদের একটা অ্যাডাল্টের হচ্ছে 1.5 মিলিগ্রাম ডেন্টিফ্রিজ নেওয়া উচিত টুথপেস্টে নিয়ে, তারপরে ব্রাশ করা উচিত। এটা হচ্ছে একটা আইডিয়াল অ্যামাউন্ট বা ডোজ। ওকে, এটা হচ্ছে যে কোনো টিপিক্যাল ডেন্টিফ্রিজ ইউজ করতে পারি। কোনো স্পেশাল ক্ষেত্রে যদি ইউজ করি সেটাও এরকম, যদি কোনো টিপিক্যালি জাস্ট আমরা যেরকম নর্মালি কোলগেট, সেন্সোডাইন এক্সেট্রা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা অ্যাডাল্ট 1.5 মিলিগ্রাম টুথপেস্টে নিয়ে কি করতে পারে, ব্রাশিং করতে পারে। এটা হচ্ছে একটা আইডিয়াল ডোজ। আর চিলড্রেনের ক্ষেত্রে কি, চিলড্রেন বিলো 6 ইয়ার্স, চিলড্রেন তো একদম 1-2 বছরের আছে, আবার 3-4 বছরের আছে। একদম স্পেসিফিক করে বললে 6 বছরের নিচে যারা আছে বাচ্চারা, তাদের ক্ষেত্রে ব্রাশিং এর সময় হচ্ছে পি সাইজড অ্যামাউন্ট। পি হচ্ছে মোটর, একটা মোটরের সমান অ্যামাউন্টে হচ্ছে ডেন্টিফ্রিজ ইউজ করা উচিত। সেটা হচ্ছে 0.25 মিলিগ্রাম। দেখো এটা হচ্ছে 1.5 মিলিগ্রাম, আর হচ্ছে 0.25 মিলিগ্রাম, তাহলে কত কম, রাইট? তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে এটুকু ইউজ করলে ইনাফ। কারণ হচ্ছে একটা বাচ্চার মুখের সাইজ বলো বা দাঁতের সংখ্যা বলো, সব ক্ষেত্রে ওরাল ক্যাভিটির সাইজ, সংখ্যা, টুথ নাম্বার সবকিছুই হচ্ছে অ্যাডাল্টের থেকে কম। তো সেই হিসেবে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে তার অ্যামাউন্টটা কমই হবে। এখন যে অ্যাডাল্ট যে বলছি, অ্যাডাল্টটা আসলে কারা অ্যাডাল্ট? এটা কি মানে ওই যে ভূকৃষ্ণ হলে যে 18 বছর প্লাস মানে অ্যাডাল্ট সেটা না, আসলে এটা হচ্ছে এনিওয়ান অ্যাবোভ 15 ইয়ার্স। 15 বছরের উপরে যারা আছে তাদের সবাইকেই এই ক্ষেত্রে মানে এই এই ডোজেজের ক্ষেত্রে অ্যাডাল্ট ধরা হয়। 15 বছরের উপরে যারা আছে সবাই হচ্ছে এরকম 1.5 মিলিগ্রাম করে হচ্ছে ইউজ করতে পারে, ডেন্টিফ্রিজ ইউজ করা উচিত। এটা হচ্ছে তাদের আইডিয়াল ডোজ, এটা হচ্ছে বাচ্চাদের আইডিয়াল ডোজ। এখন এই ডোজটা হচ্ছে একটা যে কোনো নর্মাল হিউম্যান বিং এর ক্ষেত্রে হচ্ছে এটা, যা অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হইতে পারে, চিলড্রেনের ক্ষেত্রে এটা হইতে পারে, জাস্ট একটা আইডিয়াল বেসিসে ধরে নিলাম। ওকে, কিন্তু বিভিন্ন কেসে হচ্ছে এটা উপর নিচে হইতে পারে, যে যার হচ্ছে এসব ডিজিজ আছে বা হচ্ছে এসব কন্ডিশন আছে, ডিজিজ বলে বলবো, এসব কন্ডিশন আছে, এসব কন্ডিশন প্রিভেন্ট করার জন্য অনেকে দেখা যাবে বেশি ইউজ করতে হইতে পারে, আর অনেক ক্ষেত্রে কম ইউজ করতে হইতে পারে। সো এই ডোজেজটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপরে কম বেশি হইতে পারে, এটা হচ্ছে আইডিয়ালটা। এখন বিভিন্ন ফ্যাক্টরের উপরে বেস করে যে কম বেশি হইতে পারে সেটা আমরা একটু দেখে যে সেই ফ্যাক্টরগুলো কি। ফ্যাক্টরস ফর ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডোজ।
or factors affecting dentifrice dosage. সেগুলো কি? প্রথমেই হচ্ছে সাইজ, এজ অ্যান্ড ফিজিক্যাল স্ট্যাটাস। তাহলে কি সাইজ? সাইজ বলতে হচ্ছে এই যে বাচ্চাদের ওরাল ক্যাভিটি কিন্তু ছোট থাকে, তাদের দাঁতের সংখ্যা কম থাকে, তখন প্রাইমারি টুথ থাকে। প্রাইমারি টুথ কয়টা? 20টা, আর পার্মানেন্ট টুথ 32টা। সো তাদের ওরাল ক্যাভিটির সাইজ ছোট বড় হইতে পারে। যাদের সাইজ বড়, যেমন অ্যাডাল্টদের সাইজ বড়, তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্টটা বেশি লাগবে ডেন্টিফ্রিস। আর যাদের হচ্ছে সাইজ ছোট তাদের কম লাগবে। এজ বাচ্চাদের সেম জিনিস, যাদের এজ বেশি তাদের হচ্ছে বেশি লাগবে, যাদের এজ কম তাদের কম লাগবে। ফিজিক্যাল স্ট্যাটাস, এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কেউ কি রোগী নাকি না। মানে হচ্ছে যে আমরা দেখে আসছি যে বিভিন্ন কন্ডিশন হইতে পারে, ক্যারিজ হইতে পারে, প্লেগ ফর্মেশন হতে পারে, ক্যালকুলাস হতে পারে। যাদের এগুলো আছে তাদের স্বাভাবিক বেশি অ্যামাউন্টে ডোজ লাগবে, যাদের কম আছে বা নাই এগুলো তাদের কম ডোজ লাগবে। সো এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাসের মধ্যে পড়ে যে তার স্ট্যাটাসটা কীরকম। তারপরে অ্যাবিলিটি টু ইফেক্টিভলি রিন্স, মানে একটা মানুষের অ্যাবিলিটি কটুক যে সে কুলি করতে পারে বা গড় করতে পারে, যেটাই বলো। ওকে, দাঁত ব্রাশ করার পরে তো আমাদের সবার কুলি করতে হয় না, সবাই কিন্তু এই কোলটা করতে পারে না। তুমি যে কোনো বাচ্চা 2, 3, 4 বছর বাচ্চা দিবা, সে কিন্তু দেখবা যে কুলি করতে পারতেছে না ঠিক মতো, কোনোরকম মুখে পানি নিয়ে সেটা ফালাই দিতেছে। সো এই অ্যাবিলিটিটার উপরেও ডিপেন্ড করে যে আমি কটুক ইউজ করবো। একটা বাচ্চা যেহেতু ঠিক মতো কুলি করতে পারতেছে না, রিন্স করতে পারতেছে না, সেই জন্য তার ক্ষেত্রে কম ডেন্টিফ্রিস ইউজ করাই ভালো। তাহলে হচ্ছে তার রিন্সিংয়ের জন্য ফ্যাসিলিটেশন হবে, এটা রিন্সিংটা সহজে করতে পারবে। কম অ্যামাউন্ট থাকে মুখে, ওই ছোট মুখে সে কম পানি নিয়ে সহজেই হচ্ছে কুলি করতে পারবে। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে সেটা যেহেতু অ্যাবিলিটি আছে, সে বেশি অ্যামাউন্টে ইউজ করতে পারে ডেন্টিফ্রিস। তারপরে কি ওরাল হেলথ, ওরাল হেলথের উপর ডিপেন্ড করে। ধরো ওরাল যে হেলথটা, ধরো আমার মুখে কোনো আলসার আছে, দেয়ার ক্যান বি এনি আলসার, ইরোশন or wound in mouth cavity or oral cavity। ঠিক আছে, ওরাল হেলথের উপর ডিপেন্ড করে আমার মুখের ভিতরে কোনো আলসার টালসার আছে কিনা বা ইরোশন হয়েছে কিনা, আমাদের মিউকাস মেমব্রেন বা কোনো ধরনের ক্ষত আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এইটার অ্যামাউন্ট কম বেশি ইউজ করতে পারি। যে একবার কারো যদি মুখে ধরনের কাটা থাকে, মিউকাস মেমব্রেনে কোনো রকমের কাটি হয়েছে, সে যখন ডেন্টিফ্রিস ইউজ করবে দেখবা যে তার ওখানে জ্বালা পোড়া হইতেছে। কারণ ডেন্টিফ্রিসে এমন অনেক কিছু থাকে, অনেক এলিমেন্ট বা কম্পোজিশন থাকে যেগুলো হচ্ছে ওখানে জ্বালা পোড়া সৃষ্টি করবে বা ক্রিয়েশন করবে। সো ওরাল হেলথটা কনসিডার করে হচ্ছে আমাদের কম বেশি অ্যামাউন্ট উপর নিচে করতে হবে। দেন সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে, আমরা দেখে আসছি উপরে অলরেডি যে সেন্সিটিভিটির উপর বেস করে আসলে টুথপেস্টের ক্লাসিফিকেশনই করা হয়েছে। তারপর হচ্ছে ইন্ডিকেশনও বলা আছে টু মিনিমাইজ সেন্সিটিভিটি অফ টুথ, মানে সেন্সিটিভিটি যাতে কমানো যায় বা সেন্সিটিভিটি না হয়, এটা একটা অনেক বড় চিন্তার বিষয়। আর এটা হচ্ছে অনেক বড় একটা কনসার্ন আমাদের জন্য যে আমাদের যাতে এই সেন্সিটিভিটিটা না হয়। সো সেটার উপরেও আসলে ডিপেন্ড করে যে আমি কতটুক ডেন্টিফ্রিস ইউজ করবো বা করবো না। কারো যদি সেন্সিটিভিটি বেশি থাকে তার ক্ষেত্রে বেশি ইউজ করবো ডেন্টিফ্রিস ইউজ করে, মানে অ্যান্টি সেন্সিটিভ ডেন্টিফ্রিস ইউজ করব, যাতে হচ্ছে তার সেন্সিটিভিটিটা সহজে দূর হয়ে যায়, সে নর্মালি সব খানা পিনা যা করার নর্মাল ইউজ অফ হিজ টিথ ক্যান বি মেনটেইনড, ক্যান বি রিস্টোর্ড। ওকে, সো সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে হচ্ছে বেশি কম হইতে পারে। তারপর হচ্ছে কি ফিজিক্যাল অর মেন্টাল ডিসএবিলিটিস, ফিজিক্যাল অর মেন্টাল
ডিসঅ্যাবিলিটিস, ধরো যাদের হচ্ছে মেন্টাল ডিসঅ্যাবিলিটি আছে, যারা ধরো অটিজমে ভুগতেছে বা হচ্ছে বিভিন্ন রকমের মেন্টাল ডিজিজ আছে, হ্যাঁ, তারা কিন্তু এই যে ব্রাশটা কিন্তু ঠিক মতো করতে পারে না। তাদের হচ্ছে মানে ব্রাশটা যে করবে তারা, সেটা তারা বোঝে না যে কিভাবে করতে হবে, বা এটা কি ব্রাশ করে ফালাই দিতে হবে না কি করতে হবে, অনেকে দেখা যাবে খায় ফেলতে পারে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে অনেক নজরদারি রাখতে হয় যে তারা আসলে ব্রাশটা ঠিক মতো করে ডেন্টিফ্রিজটাকে হচ্ছে বাইরে ফালা দিতে পারে কিনা। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কম বেশি ডোজ উপর নিচে হতে পারে। সে ফিজিক্যালটা হচ্ছে সেরকম, কারো যদি মুখে এরকম কোনো সমস্যা থাকে, কোনো ডিজিজ আর কোনো কন্ডিশন থাকে যে সে তার মুখ বন্ধ করতে পারতেছে না, হ্যাঁ, ঠোঁটগুলো বন্ধ করতে পারতেছে না, বা হচ্ছে সে সহজে খুলতে পারতেছে না, এরকম বিভিন্ন কন্ডিশন থাকতেই পারে। সেসব ক্ষেত্রেও ডিপেন্ড করে হচ্ছে আমি ডেন্টিফ্রিজ কতটুকু ইউজ করব কি করব না, বা আদৌ করব কি করব না, এগুলো বিভিন্নভাবে যে ডিসাইড করা যেতে পারে যে ডেন্টিফ্রিজের ডোসেজটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে কিভাবে হবে, এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। আমি একটা ছবি দিছি, দেখো। এই ছবিতে আমি জাস্ট বোঝানোর জন্য বুঝেছি যে অ্যামাউন্টটা, যে ধরো এই যে এটা পি সাইজ ধরা যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমি এই যে এটুক ইউজ করলেই ইনাফ। তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যামাউন্টগুলো বাড়তে কমতে পারে। ধরো একটু বাড়লে এই অ্যামাউন্ট ইউজ করা যেতে পারে, আবার এই অ্যামাউন্ট ইউজ করা যেতে পারে, বা কারো যদি অনেক বেশি অ্যামাউন্ট লাগে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এক্ষেত্রে এই যে এত বেশিও ইউজ করা যেতে পারে। সো ডিপেন্ডিং অন দিস ফ্যাক্টরস অ্যান্ড এজ অ্যান্ড আদার অ্যামিনিটিস, আমাদের ডেন্টিফ্রিজের অ্যামাউন্টটা হচ্ছে কম বেশি হইতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য একটা ছবি দিলাম তোমাদেরকে। ওকে, এখন এতগুলো তো আমরা জিনিস পড়লাম, এখন আমরা এই ডেন্টিফ্রিজের যেহেতু এত বেনিফিটস আছে, স্বাভাবিক আমরা সবাই ইউজ করি, দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা হয়তো বা টুথপেস্ট বা ডেন্টিফ্রিজ ইউজ করে না। ঠিক আছে, এত বেনিফিটের মাঝেও এটার কিছু না কিছু আসলে ডিসঅ্যাডভান্টেজ আছে বা হার্মফুল ইফেক্টস আছে, খুবই নেগলিজিবল, একদম লো এই ডেন্টিফ্রিজের ডিসঅ্যাডভান্টেজগুলো, অর ইনসিডেন্স ভেরি লো। তারপরেও আছে, তো আমাদের জানা উচিত। যেমন আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেন্টিফ্রিজ কি, এটা আমি ব্র্যাকেটে লিখে দিই যে রিলেটিভলি লো, রিলেটিভলি লো, এই যে হার্মফুল অর ডিসঅ্যাডভান্টেজগুলো আছে ডেন্টিফ্রিজ, এটা রিলেটিভলি লো, নাই বললেই চলে। যদি এত হার্মফুল ইফেক্ট থাকতো তাহলে তো আমরা ইউজ করতাম না। এটা আসলে বেনিফিটটাই বেশি। ওই যে একটা জিনিস আছে ফার্মাতে পড়বো যে রিস্ক বেনিফিট রেশিও, এটা রিস্কের থেকে বেনিফিট অনেক গুণে বেশি, এই জন্য হচ্ছে এটা আমরা অনায়াসে ইউজ করে থাকি। তাও জাস্ট ফর নলেজ আমরা জানতে পারি যে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। সেটা হচ্ছে টেম্পোরারি বার্নিং সেন্সেশন or taste alteration, during and after toothbrushing। মানে যখন আমরা টুথব্রাশ করি তখন অনেক ক্ষেত্রে দেখা যায়, সবার ক্ষেত্রে হয়তো বা হয় না, বাট অনেকের ক্ষেত্রে হইতে পারে যে একটু টেম্পোরারি বার্নিং হইতে পারে, বা হচ্ছে আমরা যখন ব্রাশ করতেছি তখন আমাদের টেস্টটা হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে, টেস্ট উপর নিচে হয়ে যেতে পারে। টেস্ট অল্টারেশন মানে হচ্ছে টেস্ট চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে, টেস্ট চেঞ্জ হতে পারে ডিউরিং অ্যান্ড আফটার টুথব্রাশিং। এখন ডিউরিং হচ্ছে দেখা যায় যে যখন আমরা ব্রাশ করি তখনই বেশিরভাগ ক্ষেত্রে বার্নিং সেন্সেশন হইতে পারে, কিন্তু টেস্ট অল্টারেশন তো আসলে করার সময় আমাদের খুব একটা আমরা বুঝি না। যখন আমি টুথব্রাশিং করতেছি তখন তো আমি কোনো খাবার দাবার বা কোনো টেস্টফুল জিনিস মুখে দিতেছি না, সো অল্টারেশন হচ্ছে কয়দিন আমি জানি না, বুঝতে পারি না। সো আমরা যখন ইমিডিয়েটলি ব্রাশ করার পরে কোনো কিছু খাই তখন দেখা যাইতে পারে যে আমাদের যে খাবারটা খাইতেছি সেটা টেস্টটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, একটু উপর নিচে হয়ে যেতে পারে, উপর নিচে আমাদের লাগতে পারে। সেটা হচ্ছে এই টুথব্রাশিং এর কারণে হচ্ছে আমাদের টেস্টটা একটু অল্টারেশন হইতে পারে, টেস্ট বাডে কিছু ইফেক্ট হইতে পারে, যার কারণে হচ্ছে টেস্টটা একটু ডিফারেন্ট রাখতে পারে। এটা সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হইতে পারে, বা এটা মানে নেগলিজিবল না, হয় না বললেই চলে, জাস্ট
কারো কারো ক্ষেত্রে হইতে পারে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় যে ডেন্টিফ্রিজ একটা ডিসঅ্যাডভান্টেজ কি এইটা হইতে পারে, আবার নাও হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। তারপরে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন due to some ingredients. Okay, due to some ingredients হচ্ছে flavoring agents, foaming agents, preservatives, etc. মানে কারো কারো ক্ষেত্রে এই ডেন্টিফ্রিজটা বা টুথপেস্টটা ইউজ করলে হচ্ছে কারো কারো ক্ষেত্রে কি হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। অনেক মানুষের আছে না, বিভিন্ন জিনিসে অ্যালার্জি আছে। অনেক মানুষের আছে, কারো চিংড়ি মাছ অ্যালার্জি, কারো হচ্ছে গরুতে অ্যালার্জি, এরকম অনেক মানুষ আছে, বেগুন অ্যালার্জি। সেম ওয়েতে অনেক মানুষের হচ্ছে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স বা বিভিন্ন ইনঅ্যানিমেট অবজেক্টস, মানে যেগুলো আমরা নর্মালি খাই না, ঠিক আছে, এরকম সাবস্টেন্সে হচ্ছে কি অ্যালার্জি থাকতে পারে। সে অ্যালার্জি কি কি এই ডেন্টিফ্রিজে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে অ্যালার্জিটা অনেকে ফিল করতে পারে বা কারো অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। যেমন ফ্লেভারিং এজেন্টস, এটা দেখবো সামনে যে ফ্লেভারিং এজেন্ট কি কি আছে বা হচ্ছে ফ্লেভারিং এজেন্টটা কেমনই বা দেওয়া হয়। আমরা জানি যে ডেন্টিফ্রিজটা নর্মালি হচ্ছে একটা ফ্লেভার দেওয়ার জন্য, একটা আলাদা টেস্ট বা স্মেল বা হচ্ছে একটা কি কালার দেওয়ার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা বিভিন্ন এলিমেন্ট ইউজ করে থাকি। সেই ফ্লেভার দেওয়ার জন্য যেই এলিমেন্ট ইউজ করে থাকি, দেখা যেতে পারে যে এই ফ্লেভারিং এজেন্টটা অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন ক্রিয়েট করতে পারে ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ফোমিং এজেন্ট যে ইউজ করি সেখানে হচ্ছে এরকম অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, প্রিজারভেটিভস, ঠিক আছে। সো এই যে এলিমেন্টগুলো কম্পোজিশনগুলো ডেন্টিফ্রিজের, সেগুলোতে দেখা যেতে পারে যে একটা মানুষের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে। সবার ক্ষেত্রে হয় না, যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে মানুষের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে ডিউ টু ইটস কম্পোনেন্টস। এখন আমরা এত কিছু পড়লাম, এখন আমরা অনেক জায়গায় দেখে আসলাম যে কম্পোজিশন এটা আছে, ওটা আছে, সেটা আছে, অ্যান্টিক্যারিজ এজেন্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, কত কি আছে আমরা শুনে আসলাম অলরেডি যে ডেন্টিফ্রিজে এগুলো থাকে। এখন তাহলে আমরা দেখে নেই যে আসলে কি কি ডেন্টিফ্রিজে থাকে, সেটা আমরা একটু আসলে দেখে নিই। তাইলে এই যে কম্পোজিশন or ingredients, the major components of toothpaste or dentifrices are, মানে এই ডেন্টিফ্রিজ যে তৈরি হয়েছে, আমরা তৈরি করছি বা হচ্ছে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, সেগুলো কি কি এলিমেন্ট দিয়ে কি কি সাবস্টেন্স দিয়ে তৈরি হয় সেটাও দেখি। দেখো, অ্যাক্টিভ অর থেরাপিউটিক এজেন্টস, একদম এক নম্বরে দেওয়া আছে কি থেরাপিউটিক এজেন্টস, মানে হচ্ছে বিভিন্ন ওরাল কন্ডিশনস বা ডিজিজেস যেগুলো হচ্ছে প্রিভেন্ট করবে বা দূর করবে। যেমন যে অ্যান্টিক্যারিজ এজেন্ট, অ্যান্টি টার্টার or অ্যান্টি-ক্যালকুলাস এজেন্ট, অ্যান্টি-প্লেক অ্যান্ড অ্যান্টি-জিঞ্জিভাইটিস, অ্যান্টি-হ্যালিটোসিস, অ্যান্টি-সেনসিটিভিটি এজেন্টস। আমরা ওই যে যখন ক্লাসিফিকেশন পড়ছি তখনই দেখে আসছি যে এই এলিমেন্টগুলো ডেন্টাল টুথপেস্টে বা ডেন্টিফ্রিসে আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, ঠিক আছে। সো দেখা যায় যে একটা ডেন্টিফ্রিসে এই এলিমেন্টগুলো থাকে, হ্যাঁ, সবগুলো থাকতে পারে বা একটা দুটো থাকতে পারে ডিপেন্ডিং অন ইটস কম্পোজিশন, ঠিক আছে। কিন্তু একটা আইডিয়াল হিসেবে ধরলে হচ্ছে একটা ডেন্টিফ্রিসে হচ্ছে এই থেরাপিউটিক এজেন্টগুলো থাকে। ওকে, এখন এগুলো এগুলো কি কি হিসেবে ইউজ করে সেটা আমরা সামনে আরো জানবো, ডিটেইলে আরো জানবো, ঠিক আছে। তারপরে কি দেখো, অ্যাব্রেসিভ এজেন্ট থাকে। অ্যাব্রেসিভ জিনিসগুলো কি? অ্যাব্রেসিভ জিনিসগুলো হচ্ছে যেগুলো কি করে, অ্যাব্রেসিভস যেগুলো হচ্ছে ক্ষয় করে, ঠিক আছে। অ্যাব্রেসিভ অ্যাকশন আছে, এরকম সাবস্টেন্স কি বলে, অ্যাব্রেসিভ অ্যাকশন। অ্যাব্রেসিভ বলতে কি, মানে যেগুলো জাস্ট ক্ষয় করে, ঠিক আছে। এমন অনেক সাবস্টেন্স, তুমি এসডিএম এ পড়ে আসছো, আমার যেটুকু মনে পড়ে আমরা পড়ছি যে এসডিএম এ কিছু অ্যাব্রেসিভস নিয়ে পড়া হয়েছিল, পিউমিস আছে, সিলিকা আছে, এরকম বিভিন্ন সাবস্টেন্স আছে যেগুলো দিয়ে হচ্ছে কি করে, হচ্ছে ক্ষয় হয়, ঠিক আছে, ডিজায়ার্ড অ্যামাউন্টে ক্ষয় করে।
ঠিক আছে, অ্যাব্রেসিভ অ্যাকশন করে। তো এরকম অ্যাব্রেসিভস হচ্ছে ডেন্টাল টুথপেস্টে বা ডেন্টিফ্রিসে আসলে ইউজ করা হয়ে থাকে। কেন ইউজ করে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। অ্যাব্রেসিভস থাকে, এটা হচ্ছে মেন কথা, এটা একটা ওয়ান অফ দি মেইন কম্পোনেন্টস অফ কি ডেন্টিফ্রিস। তারপরে কি থাকে, বাইন্ডার থাকে, বাইন্ডার অফ থিকেনিং এজেন্ট। থিকেনিং মানে কি, মানে ঘন করতে যেই এজেন্টগুলো ইউজ করা হয়, এই বাইন্ডারগুলো দিয়ে মেনলি কি করে, বাইন্ডারগুলো দিয়ে আসলে জাস্ট নামই আছে, বাইন্ডার কি করে, বাইন্ড করে ডিফারেন্ট এলিমেন্টস আর বাইন্ডেড বাই ইট। মানে এই যে আমরা যে এত কিছু ইউজ করতেছি, ডেন্টাল টুথপেস্ট বা ডেন্টিফ্রিস আমরা এত কিছু ইউজ করতেছি, এই সবগুলো তো একসাথে আটকে রাখতে হবে না, এগুলো সবগুলো একটা সাথে আটকে না রাখলে তো এগুলো হচ্ছে মিক্সচার হবে না। সেই মিক্সচার হওয়ার জন্য হচ্ছে এই বাইন্ডারগুলো দিয়ে হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস অফ ডেন্টিফ্রিস আর বাইন্ডেড টুগেদার। এটা দিয়ে হচ্ছে সব এলিমেন্টগুলো, সব কম্পোনেন্টগুলো একসাথে ধরে রাখে, ঠিক আছে, বাইন্ডার হিসেবে কাজ করে, বাইন্ড করে রাখে। তারপরে কি হিউমেকটেন্স, হিউমেকটেন্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা দিয়ে হচ্ছে যে যে আমরা টুথপেস্ট যে ইউজ করতেছি, সেটা পেস্ট কালারের, সেটা পেস্টের হতে পারে অথবা জেল হতে পারে বা হচ্ছে পাউডার হতে পারে। এই যে বিভিন্ন ফর্ম, যে এই বিভিন্ন ফর্ম মেনটেন করার জন্য এই বিভিন্ন ফর্ম বা কনসিস্টেন্সি, বিভিন্ন ফর্ম বা কনসিস্টেন্সি মেনটেন করে এই হিউমেকটেন্ট দিয়ে। আমরা এগুলো ডিটেল আরও পড়বো, ঠিক আছে। হিউমেকটেন্টস থাকে, তারপরে কি থাকে, ডিটারজেন্ট আর ফোমিং এজেন্টস। আমরা যখন এই পেস্ট ইউজ করি মুখে, পানির সাথে দিলে এটা কি করে, ফোম তৈরি করে না, মুখে যখন ব্রাশ করি ফোম তৈরি করে না, এই ফোম তৈরি করাটাই হয় হচ্ছে যে এই ডিটারজেন্ট বা ফোমিং এজেন্ট দিয়ে, ঠিক আছে। তারপরে কি বাফারিং এজেন্টস আর অ্যান্টাসিডস, কিছু বাফারিং এজেন্টস থাকে এই টুথপেস্টে বা ডেন্টিফ্রিসে, যেগুলো হচ্ছে মুখের ভিতরে ওরাল ক্যাভিটিতে যখন অ্যাসিডিক আর হচ্ছে বেসিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে নিউট্রালে নিয়ে যেতে বাফারিং অ্যাকশনের জন্য এই এলিমেন্টগুলো রোল প্লে করে থাকে। তারপর সুইটেনিং এজেন্ট, আমরা তো আগে পড়ে আসছি যে একটা ডেন্টিফ্রিসের মাস্ট বি সুইট, এটা টেস্টটা সুইট থাকতে হবে, নাহলে তো মুখে ইউজ করে শান্তি পাওয়া যাবে না, ইরিটেশন ফিল হবে। সুইটেনিং থাকতে হবে, সো একটা মিষ্টি টেস্ট থাকতে হবে। অথবা ফ্লেভারিং এজেন্ট, মানে কি ফ্লেভার থাকতে হবে, একটা আলাদা রকমের ফ্লেভার থাকতে হবে, না ফ্লেভার থাকলে তো মুখে নিয়ে হচ্ছে ইরিটেশন ফিল হবে, কি না কি দিছে একটা বাজে ফিলিং আসবে, সো এটা ইউজ করতে কষ্ট বা ইউজ করতে চাবে না মানুষ। তারপর অ্যান্টিসেপটিক্স আছে, অ্যান্টিসেপটিক্স কেন ইউজ করি সেটা আমরা সামনে দেখবো। আপনারা নর্মালি জানি যে অ্যান্টিসেপটিক হচ্ছে ওইসব সাবস্টেন্সগুলো যেগুলো হচ্ছে কি অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস বা হার্মফুল জীবাণু, হ্যাঁ, জীবাণুকে কিল করে, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক। সো ডেন্টাল টুথপেস্ট বা ডেন্টিফ্রিসে হচ্ছে এরকম অ্যান্টিসেপটিক্স আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ওরাল মাইক্রো অর্গানিজমস হার্মফুল যেগুলো, ওগুলো কিল করতে রোল প্লে করে। তারপর কি আছে, ওয়াটার আছে, ওয়াটার তো থাকতে হবে স্বাভাবিক, ঠিক আছে। ওয়াটার না থাকলে কি এরকম সফট একটা পেস্ট বা হচ্ছে জেল তৈরি করা সম্ভবই না। তারপর হচ্ছে কালারিং এজেন্টও লাগবে। এই যে দেখো, এই যে বিভিন্ন কালার, লাল, সাদা, নীল, এই কালারগুলো কি অটোমেটিক আসে? অটোমেটিক তো আসে না, এগুলোর একটা কালার দেওয়া হয়েছে, ম্যানুফ্যাকচারের সময় কালার দেওয়া হয়েছে। সো সেই কালারিং এজেন্ট থাকতে হবে। প্রিজারভেটিভস থাকতে হবে। প্রিজারভেটিভস কেন, ধরো আমরা তো আজকেই ইউজ করে ফেলতেছি না, মানে আজকে তৈরি করে আজকে ইউজ করতেছি না, এটা কমার্শিয়ালি তৈরি হইতেছে ইন্ডাস্ট্রিতে। তারপরে হচ্ছে এটা একটা মেয়াদ দেওয়া হয় যে ২ বছর ৪ বছর ইউজ করা যেতে পারে। সেই ২ বছর ৪ বছর যাতে এটা নষ্ট না হয়ে যায়, এটার এই কম্পোনেন্টগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? সেই নষ্ট না হওয়ার জন্য, এই নষ্ট হওয়াটা প্রিভেন্ট করার জন্য কিছু প্রিজারভেটিভস ইউজ করে না? হ্যাঁ, যাতে নষ্ট না হয় সেই প্রিজারভেটিভস থাকতে হবে স্বাভাবিক, অতটা লং টাইম ইউজ করা যাবে না। আর আদার্স হচ্ছে অনেক এলিমেন্টস আছে, সেগুলো আমরা পড়বো। এগুলো হচ্ছে হেডলাইন, যে কম্পোজিশনে কি কি থাকে, এগুলো হেডলাইন। এখন এই হেডলাইনের আন্ডারে মানে অ্যাব্রেসিভ হিসেবে আমরা কি কি ইউজ করি, বা বাইন্ডার হিসেবে আমরা কি কি ইউজ করি, হিউমেকটেন্ট হিসেবে কি কি ইউজ করি, এবং আদার যেই এলিমেন্টসগুলো আছে, কম্পোনেন্টস আছে, এগুলো হিসেবে আমরা কি কি ইউজ করি এবং এগুলো কেন ইউজ করি। এগুলো ইউজ করতে একটা পারপাস আছে, এক একটার আলাদা আলাদা পারপাস আছে, সবগুলোরই কিছু না কিছু রোল আছে প্লে করার জন্য, যারা হচ্ছে এই ডেন্টিফ্রিসে ইউজ করা হয়ে থাকে। সো এগুলো আমরা সামনে আরো ডিটেলে পড়বো।